দীর্ঘদিন দাপটের সঙ্গে সামলেছেন রাজ্য পুলিশের বিভিন্ন শীর্ষ পদ। অবসর নেওয়ার পর কেটে গেছে বেশ কয়েক বছর, কিন্তু আজও পুলিশের ব্যর্থতা নিয়ে যেমন গর্জে ওঠেন, তেমনি সাফল্য নিয়েও কিন্তু তিনি পুলিশের প্রশংসা করেন। আজকে আমাদের সাপকথায় অতিথি প্রাক্তন রাজ্য পুলিশের আইজি পঙ্কজ দত্ত। পঙ্কজ দত্তকে অনুষ্ঠানে স্বাগত। পঙ্কজবাবু, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ টাইমের তরফ থেকে। আমার একদম প্রথম প্রশ্ন, যে এই যে সন্দেশখালী, মূলত সন্দেশখালী এই মুহূর্তে খবরের শিরোনাম, 7 দফার নির্বাচন, 2 দফা নির্বাচন সম্পূর্ণ, 3য় দফার নির্বাচন কয়েকদিন পর, সন্দেশখালী বারবার খবরের শিরোনামে। আপনি একসময় দাপটের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন পুলিশি পদ সামলেছেন, সন্দেশখালী নিয়ে কি সত্যিই লজ্জা লাগছে? দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা গর্বের জায়গা ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ক্যালকাটা পুলিশ হচ্ছে যেমন এশিয়ার মধ্যে প্রথম কমিশনারেট, এবং ওদের সত্যি তখন বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সমকক্ষ। আর বেঙ্গল পুলিশের যে প্রফেশনাল দক্ষতা, তারও কিন্তু কোনো রকম তুলনা ছিল না। কিন্তু আমি রাজ্য পুলিশের বহু গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলাম। আজকে আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সম্বন্ধে, বিশেষ করে সন্দেশখালী সম্বন্ধে যে কথা অন্য সাংবাদিক বা সম্পাদকদের মতো আপনি বলছেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের প্রাপ্য ছিল না, একদমই ছিল না। কিন্তু এই যে ব্যর্থতা এবং নিন্দা, অপবাদ, এটা কিন্তু আমি আপনাকে বলবো পশ্চিমবঙ্গ পুলিশ ডিজার্ভ করে এই মুহূর্তে। যদি আপনি বলেন কেন, তাহলে আমি আপনাকে বলবো যে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি গেল, ইডি যাওয়ার পরে যেভাবে তারা সেই টিমটা অ্যাসল্টেড হলো, ঘেরাওড অ্যান্ড অ্যাসল্টেড হলো, তারপরে যেভাবে প্রতিবিধান দেওয়ার ব্যাপার ছিল ফ্রম দ্য এন্ড অফ ডিস্ট্রিক্ট পুলিশ অ্যান্ড স্টেট পুলিশ, সেটা কিন্তু ইডি পায়নি। ইডিরও ব্যর্থতা ছিল। ইডিও 19 দিন পরে আবার শাহজাহানের বাড়িতে রেইড করতে গেছে, এতদিন পাস করা কোনো ব্যাখ্যা পায়নি। কিন্তু যেভাবে ইডির অফিসিয়ালরা হ্যাকলড হয়েছেন, সেদিন একবার চিন্তা করে দেখুন, সেদিন যদি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, যারা সিআরপিএফ, যাদের একটা গুলি নিশানা কখনো ভুল হয় না, অভ্রান্ত মিস হয় না, তারা যদি সেদিন ফায়ারিং করত, অন্তত 20 থেকে 25 জন মহিলা মারা যেতেন। এবং আপনি জানেন যে সেটা হলে তার যে রিপারকাশন, তার যে ফল আউট, তার যে রিয়াকশনটা হতো সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে, সেটা কিন্তু কেন্দ্রের শাসক দল বা আপনার বিজেপি দল স্থানীয়ভাবে তারা মোকাবিলা করতে পারতো না। সেদিন কিন্তু ইডি এবং সিআরপিএফ যেভাবে হটে এসছে, এবং সেদিন যেভাবে পুলিশ প্রোটেকশনটা দেওয়া হয়নি, সেটা কিন্তু ব্যর্থতা। বলছি, এইখানে একটা প্রশ্ন, পুলিশ চাইলে কি নিজেদের গায়ে যে রাজনৈতিক রং, সেটা মুছে ফেলতে পারে না? একদম পারে, একদম পারে। এবং পুলিশের কাজ কিন্তু হচ্ছে, দেখবেন যে পুলিশে যখন আপনি যে র্যাঙ্কেই চাকরিতে ঢুকুন না কেন, প্রথম থেকে আপনাকে ট্রেনিং পিরিয়ড থেকে, আপনি আইপিএস হন আর কনস্টেবল হন, যখনই আপনি কোনো চাকরিতে ঢুকবেন, তখনই বলা হবে যে উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার আপনি কাজ করবেন। আপনি কাউকে ভয় পাবেন না, কাউকে আপনি এক্সট্রা ফেভার দেবেন না, এবং আপনি কোনো পার্টি, কোনো ক্লাস, কোনো রং কিচ্ছু দেখবেন না। এ অমুক স্তরের অপরাধী, এ অমুক দলের প্রচ্ছন্ন ছায়াতে আছে, এসব আপনার দেখার ব্যাপার নেই। এইটা যদি প্রথম থেকে সন্দেশখালী কেন অন্য ক্ষেত্রেও যদি করতো, তাহলে কিন্তু আজকে এই জিনিসটা কিন্তু হয় না। বলছি, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিলেন, তারপরে আজ পর্যন্ত তিনি রাজ্য পুলিশের পুলিশ মন্ত্রী। কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের অভিভাবক না রিংমাস্টার? পশ্চিমবঙ্গ পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কাজ করে, এবং স্বরাষ্ট্র দপ্তরের কিন্তু প্রধান কিন্তু মুখ্যমন্ত্রী। আমি মমতা ব্যানার্জির অনেক গুণের কথা জানি। তিনি সহজ সরল সাদাসিধা জীবনযাপন পছন্দ করেন, তিনি সংগ্রামের মধ্য থেকে উঠে এসছেন, গ্রাসরুট লেভেলের নেত্রী। যখন অপোজিশন লিডার ছিলেন, বিধানসভা অপোজিশন লিডার ছিলেন না,
মানে অলিখিত অপোজিশন লিডার যখন ছিলেন, তখন কিন্তু যারা অপ্রেসড শ্রেণীর তাদের কথা উনি কিন্তু সবসময় ভাবতেন, বলতেন, তাদের জন্য ফাইট করতেন। কিন্তু স্বরাষ্ট্র দপ্তর যেদিন থেকে উনি ভারপ্রাপ্ত হয়েছেন, মানে অভিভাবক হয়েছেন, আমি কিন্তু আপনাকে বলতে পারি যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি কিন্তু গত ৭৫ বছরের মধ্যে ওনার যে গ্রাফ, সে গ্রাফটা আমি কিন্তু কখনো ঊর্ধ্বে রাখতে পারবো না। তাহলে রিং মাস্টার কি না বলতে পারবো না, সার্কাসের ভাষা আমার জানা নেই, কিন্তু আমার মনে হয়েছে ব্যর্থতা প্রকট। অনেক ক্ষেত্রে উনি ব্যর্থ, সন্দেশখালী ক্ষেত্রেও কিন্তু উনি ব্যর্থ। উনি কিন্তু দিশা দেখাতে পারেননি। যদি সঠিক দিশাটা দেখাতে পারতেন, যদি বলতে পারতেন যে আমি কোনো রং দেখছি না, আমি শাহজাহান হোক আর যেই হোক, শাহজাহান হোক, আওরঙ্গজেব হোক আর দারাসুকো হোক, যেই হোক, অপরাধ করলে তোমার নিস্তার নেই, তুমি আমার দলের হওয়ার যেখানে হও, তোমাকে আমি পুলিশ দিয়ে তুলব। যেখানে রাজীব কুমারের মতো একজন দক্ষ ডিজি, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রায় 7 দিন সন্দেশখালী পড়ে রইলেন। সাধারণ মানুষ কিন্তু আশা করেছিল যে রাজীব কুমার, তার যে দক্ষতা, উনি খুব দ্রুত ধরে ফেলে দেবেন, কিন্তু দেখা গেল রাজীব কুমার কিন্তু তাকে ধরতে পারলেন না। পরবর্তীকালে স্টেট পুলিশ তাকে ধরেছে। এই রাজীব কুমার নিয়ে আপনি যখন বলছি সন্দেশখালীতে তো ডিজি রাজীব কুমার নিজে গেছিলেন, আর হুম্মি তম্মি ওখানকার সাধারণ মানুষ দেখেছিল। তা আপনার কি মনে হয় সাধারণ মানুষ কি এটাকে ভালো চোখে নিয়েছে? একদম না। পুলিশ, দেখুন, আমি দীর্ঘদিন পুলিশে চাকরি করে এসেছি, 30 বছরের বেশি। তাতে আমি নিজে দেখেছি যে পুলিশ যদি একটা ভালো কাজ করে, নিরপেক্ষভাবে, ভয় ডরহীনভাবে এবং কোনো রকম ত্রুটিমুক্তভাবে যদি কাজ করে, পাবলিক তাকে কিভাবে ভালোবাসে আপনি চিন্তা করতে পারবেন না। পাবলিক তাকে সম্মান করে, ভালোবাসে, ভক্তি করে, প্রয়োজনে তার জন্য সব রকম সাপোর্ট দিতে পারে। বলছি, রাজ্য পুলিশের যে শীর্ষ পদে আপনি বিভিন্ন জায়গায় ছিলেন, আপনি অবসর নিয়েছেন, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, আর এই মুহূর্তে রাজ্য পুলিশের যে অবস্থা আপনি দেখছেন, তাতে আপনার গর্ব হয় না আফসোস হয়? আমি তো গর্ব মোটেই করতে পারছি না, আফসোসও হয় না, আমার দুঃখ হয় যে আমরা যেভাবে কাজ করে গেছি, যে দক্ষতার সঙ্গে, যে প্রফেশনাল এফিসিয়েন্সি নিয়ে এবং এক্সপার্টিস নিয়ে আমরা কাজ করেছি, আজকে সেই কাজটা করতে পারছে না। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি যাদের সঙ্গে কাজ করে এসেছি, আইপিএস অফিসার স্তর থেকে একদম ওসি অবধি, তাদের ম্যাক্সিমাম অফিসার ভীষণ ভালো, ভীষণ দক্ষ। তাদের নিয়ে গর্ব করতে পারে যে কোনো ফোর্স, যে কোনো রাজ্যবাসী গর্ব করতে পারে। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে তাদের কিন্তু হাত পা বাঁধা, তারা কিন্তু সেই সার্কাসের সেই আফিম খাওয়া বাঘের মতো হয়ে আছে। তারা কিন্তু স্বকীয়ভাবে স্বাধীন সত্তা নিয়ে কাজ করতে পারছে না। বলছি, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আমরা চটি পরা পুলিশ চোখে পড়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চোখে পড়েছে পুলিশ মাথায় ফাইল চাপা দিয়ে টেবিলের তলে আশ্রয় নিচ্ছে। এই দুটো ছবি আপনাকে কতটা ভাবায়? একটা ছবিও কিন্তু কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত না। প্রথম জিনিস হচ্ছে যে আপনার পুলিশ চটি পরবে কেন? পুলিশের একদম আপনার ড্রিল আছে, কি তার পোশাক থাকবে প্রত্যেকের, কনস্টেবল থেকে আরম্ভ করে ডিজি অবধি প্রত্যেকের যেমন ম্যানুয়াল আছে সেইভাবে সে পোশাক পরবে। আর ফাইলের তলায় চাপা দেবে কেন? পুলিশের কাজ তো হচ্ছে দুর্বৃত্ত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। সে নিজেকে বাঁচানোর জন্য ফাইল চাপা দেবে, কারণটা কি? যে অফিসার এই কাজটা করেছিল ক্যালকাটা পুলিশের, তাকে সেই দিনই কিন্তু সাসপেন্ড করা উচিত ছিল পুলিশের মনোবল বাড়ানোর জন্য। দুঃখের বিষয় সেটা করা হয়নি। বলছি, আবার সেই সন্দেশখালী ঘটনার পর একটা প্রশ্ন উঠছে যে পুলিশকে আদৌ কন্ট্রোল করে কে? কেউ কি কন্ট্রোল করে না? রাজ্যের শীর্ষ প্রশাসক নাকি নিচুতলার বাঘ ভাল্লুকরা? পুলিশকে কন্ট্রোল করার কথা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের, ক্যালকাটার ক্ষেত্রে সিপি, কলকাতা পুলিশ কমিশনারের, তাদের মাথায় থাকবেন স্বরাষ্ট্র সচিব, তাদের মাথায় থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এইটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ড্রিল, স্ট্যান্ডার্ড নর্ম। সেইটা না হয়ে যদি আজকে দেখা যায় পুলিশের যে চেনা পরিচিত কাজ, সেই গণ্ডির বাইরে গিয়ে পুলিশ কাজ করছে এবং যে কাজটা করতে গিয়ে পাবলিক ক্রিটিসিজমের শিকার হচ্ছে, সেটা কিন্তু পাবলিক যখন ভালোভাবে নেয় না, তখন আমিও কিন্তু ভালোভাবে নিতে পারছি না। তাহলে পুলিশের যারা নিচু স্থলে, তারা যারা লোকাল বাঘ ভাল্লুক, তাদের দ্বারাই কন্ট্রোল। একটা ওসি, আমি আপনাকে বলছি, আপনি স্বাধীনভাবে ছেড়ে দিন,
আপনি তাকে যদি আজকে দেখা যায় যে একটা ওসি যদি কোনো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে আইন মেনে, তাহলে আপনি তাকে বদলি করে দেবেন দার্জিলিংয়ে, তাকে বদলি করে দেবেন আপনি কুচবিহারে, তাকে আপনি সাসপেন্ড করে দেবেন। এই ভয়টা, ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের ভয়, ফিয়ার ফ্যাক্টরটা কাজ করছে আজকে পুলিশের মধ্যে। পুলিশের আপনি পুলিশ 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 কিসের ভয় পাচ্ছে? তার রাজনৈতিক নেতাদের ভয় পাচ্ছে, না প্রমোশন আটকে যাবে অন্য জায়গায়? রাজনৈতিক নেতারাই তো, না চাপ তৈরি হচ্ছে পুলিশের উপর? রাজনৈতিক যারা নেতা তারাই তো রিয়েল মাস্টার প্রভু, তারাই তো স্বরাষ্ট্র দপ্তরের মাথায় বসে আছে, বিভিন্ন জায়গাতে বসে আছে। আজকে তারা যদি আপনার কন্ট্রোল করে, তাহলে পুলিশ তো স্বাধীনভাবে কাজ করতে পারছে না। পুলিশের যে স্বাধীন সত্তা, ইন্ডিপেন্ডেন্টলি তাকে যদি আপনি কাজ করার সুযোগ দেন, তাহলে কিন্তু এই পুলিশ আজও অসাধ্য সাধন করতে পারে। নন্দীগ্রাম থেকে নেতাই, এই বাম আমলে একাধিক ঘটনায় কাঠগড়াই ছিল, উঠেছিল রাজ্য পুলিশের নাম। এইসবকে কি, এইসব যে কলঙ্ক সেটাকে ছাপিয়ে গেল কি সন্দেশখালী? সন্দেশখালীর ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। একজন মহিলাও যদি কখনো দেখবেন যে আমাদের বাংলার মায়েরা, বাংলার মেয়েরা তারা এমন কোমল স্বভাবের এবং তারা এতটাই সংবেদনশীল, তারা কিন্তু চট করে তাদের ব্যথা বেদনার কথা প্রকাশ্যে পাবলিকলি ঘোষণা করেন না। তো যখন সন্দেশখালীর মায়েরা প্রকাশ্যে বেরিয়ে এসে বলছে যে তাদের একজন শাহজাহান এবং তার বাহিনী এইভাবে তাদের অত্যাচার করতো দিনের পর দিন, তখন সেখানে কেন ডিজি ভিজিট করেননি? তখন সেখানে কেন স্বরাষ্ট্র সচিব যাননি? সেখানে রাজ্যের প্রধান যিনি মানে মমতা ব্যানার্জি, যিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কেন একবারের জন্য যাননি? আজকে দিনে তো তিনি একবারও সন্দেশখালী ভিজিট করেননি। তাতে কি মনে হয়েছে? তাতে পাবলিক কনসেপশন হয়েছে যে এই সরকার অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে, অপরাধীদের আড়াল করার জন্য বদ্ধপরিকর। নয়তো সন্দেশখালী শাহজাহান 56 দিনের আগেই কিন্তু অ্যারেস্ট হয়ে যেত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওই জায়গাটা ভিজিট করতেন, ডিজি ভিজিট করতেন, স্বরাষ্ট্র সচিব ভিজিট করতেন। বলছি, রাজ্য পুলিশের হেফাজতে যখন শাহজাহান ছিল তখন তাকে বাঘ হিসাবে দেখেছি যেভাবে কোর্টে ঢুকতে, কিন্তু যখন কেন্দ্রীয় এজেন্সি তাকে তাদের হেফাজতে নিল, রাজ্য পুলিশ তখন দেখা গেল সে ইঁদুরের মতো। কিছুদিন আগে তাকে প্রিজন ভ্যানে কাঁদতেও দেখা গেছে। পুলিশের কাছে এই দুটো ছবি কি বিড়ম্বনার নয় রাজ্য পুলিশের কাছে? পুলিশের কাছে এটা বিড়ম্বনার ব্যাপার নয় এই কারণের জন্য, কারণ দেখুন আবারও বলছি, যারা পলিটিক্যাল বস তারাই তো মন্ত্রী, তারাই তো পুলিশ দপ্তরে মাথায় বসে আছেন। তাহলে সেই মানুষগুলো যখন কন্ট্রোল করছেন, তারা যদি আজকে ওখানে দেখা গেল ওখানে যে যিনি এসপি আছেন তাকে কেন বলতে পারেননি, এসপিকে ডিজি কেন বলতে পারেননি, স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলতে পারেননি যে তুমি শাহজাহান শেখকে অ্যারেস্ট করে কোর্টে প্লেস করো 24 ঘন্টার মধ্যে? এই অর্ডার তো আমরা শুনিনি কাউকে দিতে, কেউ দেননি। রাজীব কুমার ঘুরে বেড়াচ্ছেন, লঞ্চ নিয়ে ঘুরছেন, সন্দেশখালী গেছেন, হম্বিতম্বি করছেন, না তার আন্তরিকতার আমি ত্রুটি পাইনি, তিনি গেছেন। হি ইজ দি ফার্স্ট ডিজি যিনি সন্দেশখালী ভিজিট করেছেন, অ্যাটলিস্ট ওই জলভূমিতে গেছেন, ভ্রমণ করেছেন, দেখেছেন, সবার সঙ্গে স্থানীয় লোকের সঙ্গে কথাবার্তা বলেছেন। কিন্তু তারপরে যে প্রত্যাশিত ফল আশা করা গিয়েছিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী কিন্তু পায়নি। এখানে এটা একটা ব্যর্থতা। আজকে যখন দেখি যে সিআইডিকে বাদ দিয়ে সিবিআইকে ডাকা হচ্ছে, এনআইএকে ডাকা হচ্ছে, তখন আমি পার্সোনালি খুব কষ্ট পাই। তখন আমার মনে হয় যে সিআইডির এখনও যে বাঘা বাঘা অফিসারগুলো আছে, তারা যদি ওই সুযোগটা পেত, তাহলে কিন্তু তারা সেই ডিজায়ার্ড ফল অনেক আগে এনে দিতে পারতেন। আজ যদি সন্দেশখালীতে দময়ন্তী সেনকে পাঠানো হতো বিশেষ দায়িত্ব দিয়ে, কি মনে হয় আপনার যে রাজীব কুমার বা জ্ঞানবন্দের থেকে তিনি অনেক বেশি ইফেক্টিভ? এটা দময়ন্তী আর নো দময়ন্তী এটা ম্যাটার না। এটা ম্যাটার হচ্ছে, আমি আপনাকে বলছি, এনি আইপিএস অফিসার যাকেই আপনি দায়িত্ব দিয়ে পাঠাবেন, দে আর ভেরি কম্পিটেন্ট। আপনি যাদের নাম করলেন তারাও খুব কম্পিটেন্ট অফিসার। কিন্তু আমি এইটা আপনাকে বলছি, আপনি কি বার্তাটা দিয়ে আপনাকে পাঠানো হচ্ছে সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে ওই জায়গাটায় আমি যখন বসবো তখন আমার, মানে আপনি বলতে চাইছেন যে যে বার্তা, সেই বার্তাটা অন্তত সেই বার্তাটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না? না, বার্তাটা তো আমাকে যখন ট্রেনিং নিচ্ছি সেই সময় দিয়ে দিয়েছে। তো
আমি যখন ট্রেনিং নিচ্ছি পুলিশের, প্রথম দিন থেকে বার্তাটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে একাডেমি থেকে যে তুমি ইউ অ্যাক্ট উইদাউট ফিয়ার অর ফেভার। তুমি ভয়ে কাজ করবে না, কাউকে এক্সট্রা আনডিউ ফেভার বা অ্যাডভান্টেজ দেবে না, আর তুমি অপরাধীর রং দেখে তাকে অ্যারেস্ট করবে না। যখনই দেখবে অপরাধ করেছে, হুয়েভার হি মে বি, অ্যারেস্ট হিম অর হার। এইটাই তো বার্তা। গোটা বিষয়টা থমকে যাচ্ছে কেন? থমকে যাচ্ছে সেখানে আপনি ধরুন আজকে দেখা গেল যে আপনি যে লোকটাকে ওইখানে বসালে ওই কাজটা হবে, তাকে আপনি ওখানে বসাচ্ছেন না, অন্য লোককে বসাচ্ছেন। অন্য লোককে বসিয়ে তাকে আপনি সেই বার্তা দিয়ে দিচ্ছেন তুমি এইভাবে কাজ করো, তাই তার ফল এইরকমই হবে। তাহলে মানে যে এই যে 55 দিন ওই এলাকায় গা ঢাকা দিয়ে 56 দিন, তাহলে কি এটা সরকারি চেয়েছে যে সে প্রকাশ্যে না আসুক, তাকে শেল্টার দিয়েছে? সরকার চেয়েছে কিনা এই কথা আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি দিস ইজ দি ফেলিওর অফ দি বসিরহাট ডিস্ট্রিক্ট পুলিশ। বসিরহাট জেলা পুলিশের ব্যর্থতা, ওখানকার ডিআইজিদের ব্যর্থতা, ওখানকার আইজিদের ব্যর্থতা। বলছি, পুলিশকে তো সাধু বাংলায় বলা হয় নগর রক্ষক। সন্দেশখালীর ঘটনা চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিল যে নাগরিকদের যে রক্ষার কতটা উদাসীন পুলিশ যদি নিজের দায়িত্ব পালন করতো তাহলে কি এরকম ঘটনা ঘটতো? সত্যি কখনো ঘটতো না। কারণ আমি আপনাকে এখনও বলছি যে সন্দেশখালীর মা বোনেরা যে অভিযোগে রাস্তায় নেমে, আচ্ছা আমার ঘরের মা, আমার ঘরের বোন, তারা রাস্তায় নেমে আসবে কেন? রাস্তায় যখন তারা নেমে এসছে, ডেফিনেটলি তাদের মনের মধ্যে গ্রিভেন্স আছে, সেই গ্রিভেন্সটা দূর করার দায়িত্বই তো সরকারের, পুলিশের। আপনি তো বাম আমলে দীর্ঘদিন শীর্ষ পদ সামলেছেন বিভিন্ন জায়গায়, আপনি কি দেখেন এরকম? যখনই হয়েছে সঙ্গে সঙ্গে আমি নিজে স্পটে গেছি, দেন অ্যান্ড দেয়ার। আমার আমলে যদি এরকম কোনো একটা ঘটনা আমি শুনতে পেতাম যে এরকম একটা জনরোষ তৈরি হয়েছে, সেখানে আমি ওসিকে পাঠাতাম না, এসডিপিওকে পাঠাতাম না, অ্যাডিশনাল এসপিকে পাঠাতাম না, আমি নিজে চলে যেতাম। সেটা কি আপনার নিজস্ব কৃতিত্ব না সরকারের? সরকারের কোনো কৃতিত্বই নেই, সেটা হচ্ছে দেয়ার লাইজ দি ইন্ডিভিজুয়াল এক্সেলেন্স অফ দি অফিসার। একটা অফিসার সে যে তার ম্যান্ডেটটা নিয়ে আসছে সেটা কি, তার কনস্টিটিউশন শপথ নিয়ে সে যে কাজ করবে, দেশের আইনকে মান্যতা দেবে এবং তার কাছে সমস্ত নাগরিক সমান, এই কাজটা যখন তার মাথার মধ্যে থাকবে তখন আর সে ভুল করবে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে দময়ন্তীর মতো যারা, দময়ন্তী সেনের মতো যারা দক্ষ অফিসার, তারা কেন চোখ লক্ষ্য আড়ালে বসে থাকতে হচ্ছে? তাদের কাজে লাগাচ্ছেন না কেন? তাদের আপনি ওখানে পোস্টিং দিচ্ছেন না, তাই তাদের পোস্টিং দিন, তারা কাজ করবে। পোস্টিংয়ের মালিক তো ওই অফিসার না। পার্ক স্ট্রিটের ঘটনা তো তিনি প্রথম তুলে ধরেছিলেন এবং সত্যি যেটা ঘটনা ঘটেছিল সবার সম্মুখে তুলে ধরেছিলেন। ঠিক তারপরেই তো তার একের পর এক বনবাস, কখনো বিভিন্ন জায়গায় বসে থাকা। তার মতো দক্ষ অফিসাররা তাহলে কেন সঠিক কাজ করতে পারছে না? এর ব্যর্থতা কার? সরকারের? আমি বলছি, আবারও বলছি যে অফিসারদের পোস্টিং কিন্তু অফিসাররা করেন না। আমার পোস্টিং করবেন আমার উপরওয়ালা ডিজি, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বদলিগুলো হয়। তাহলে যখন আমাকে বদলি করা হবে, যখন আমাকে ধরুন আমি যদি সন্দেশখালী চার্জে থাকতাম, সন্দেশখালীকে শাহজাহানকে ধরার জন্য যদি আমাকে বদলি করা হতো, ওয়েলকাম করতাম যে আমি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, অপরাধীকে ধরেছি, তার জন্য যদি আমাকে বদলি হতো ওয়েলকাম। কিন্তু সেই রিস্কটা এখন অনেক অফিসার নিতে পারছেন না। একটা সময় এই পশ্চিমবঙ্গের মহিলা ছিল সুরক্ষিত, তাদের সুরক্ষা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা আর বলা যায় না। মহিলা সুরক্ষা বলে কোনো কিছু বলাই যাচ্ছে না, কারণ যেভাবে একের পর এক ঘটনা ঘটছে এবং সব সংবাদের শিরোনামে, তাতে মহিলাদের সুরক্ষা বা নিরাপত্তাটা কোথায়? মহিলাদের নিরাপত্তা বা সুরক্ষা নেই একথা বলা কিন্তু ভুল হবে, সত্যের অপলাপ হবে। ডেফিনিট কয়েকটা ঘটনা ঘটেছে, যেমন আপনাকে বললাম, আপনি যেটা বললেন যে সন্দেশখালীর ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মা বোনদের ইজ্জত নিয়ে কিছু লোক খেলা করেছে এবং সেই লোকগুলো কিন্তু অ্যারেস্ট হয়নি। পরে কোর্টের ইন্টারভেনশনে, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্য এজেন্সি গিয়ে সেই সব লোকগুলোকে অ্যারেস্ট করছে। এটা তো বাঞ্ছিত ছিল না। সিবিআই আসবে কেন? আমার স্টেট পুলিশ যদি সঠিকভাবে কাজ করে, সিবিআই বা কেন আসবে, বা হাইকোর্টকেই বা কেন অর্ডার দিতে হবে? এটাই তো ব্যর্থতা। বলছি, বাংলায় যে কেন্দ্রীয় এজেন্সির যে ভূমিকা, সেটাকে আপনি কি চোখে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় কোনো এজেন্সি স্টেট গভর্নমেন্ট না চাইলে আসতে পারে না।
হাইকোর্ট না চাইলে আসতে পারে না, সুপ্রিম কোর্ট না চাইলে আসতে পারে না। তাহলে এই তিনটে এজেন্সির যে কেউ ইনভাইট করলে তবেই আসতে পারে। এখানে স্টেট গভর্নমেন্ট কোনো কেন্দ্রীয় এজেন্সিকে ডাকেন না। তাহলে এখানে যে কটা এজেন্সি কাজ করেছে তারা কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ডাইরেকশনে কাজ করছে এবং কোর্ট মনিটর তদন্ত হচ্ছে। একটাও কিন্তু স্টেট গভর্নমেন্টের ইনভাইটেশন। পাশাপাশি আমরা এটাও দেখছি যে কেন্দ্রীয় এজেন্সিকে যত সাহায্য যে করার কথা সেটা কিন্তু করছে না। করবে না, করবে না তো, করবে না এই কারণের জন্য যে তারা ডেফিনেটলি যে লজিস্টিক সাপোর্টটা যে পরিমাণে দেওয়া দরকার সেই পরিমাণ দিলেও তো বিড়ম্বনায় পড়বে। বরং উল্টে আপনি দেখুন যে আপনার বকটুই কাণ্ডের পর যেভাবে সিবিআই অফিসারদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে, যেভাবে অ্যালিগেশন আনা হয়েছে, তাতে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের মনোবলটাই ভেঙে যাবে, তারা কাজই করতে পারবে না। এইখানে একটা স্টেটে, আমাদের স্টেটে বিশেষ করে, অন্য স্টেটের কথা আমি বলতে পারছি না, পশ্চিমবঙ্গে সেন্ট্রাল এজেন্সিগুলো যে কাজ করছে তাদের সঙ্গে রাজ্য প্রশাসনিক প্রধানদের একটা মিসট্রাস্ট অ্যান্ড ডিস্ট্রাস্ট কিন্তু তৈরি হয়েছে। কোনো সহযোগিতাই পাচ্ছে না। সেই সহযোগিতা যেটা ডিজায়ার্ড সহযোগিতা দরকার ছিল তার ছিটে ফোঁটাও কিন্তু পাচ্ছে না। পশ্চিমবঙ্গে সিআইডির যে কর্মদক্ষতা একসময় ছিল, একদম প্রশংসা করতো সকলে, কিন্তু আজ যখন বারবার আদালতে সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তখন কোথাও গিয়ে কষ্ট হয়। আমি তো একসময় ডিআইজি সিআইডি ছিলাম। হ্যাঁ, সিআইডিকে আমি একদম সামনে দেখেছি, কাজ করতে দেখেছি। অত্যন্ত দক্ষ সংগঠন, প্রচুর কাজ আছে, তবে অনেক ভালো ভালো কাজ করেছে এক সময়। কিন্তু আজকে যখন দেখি যে সিআইডিকে বাদ দিয়ে সিবিআইকে ডাকা হচ্ছে, এনআইএকে ডাকা হচ্ছে, তখন আমি পার্সোনালি খুব কষ্ট পাই। তখন আমার মনে হয় যে সিআইডির এখনও যে বাঘা বাঘা অফিসারগুলো আছে তারা যদি ওই সুযোগটা পেত তাহলে কিন্তু তারা সেই ডিজায়ার্ড ফল অনেক আগে এনে দিতে পারতেন। বলছি, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন বন্টন দুর্নীতি, সিআইডি এই দুর্নীতি তদন্ত একেবারে কি অক্ষম? কখনোই না, কখনোই না। কিন্তু যদি দেখা যায় যে স্টেট পুলিশের কিছু অফিসার যারা ওই সব পদে বসে আছেন তারা যদি তাদের পলিটিক্যাল মাস্টার্সদের কথায় চলাফেরা করেন এবং তারা যদি নিরপেক্ষ ফলটা দিতে সক্ষম না হন, তখনই তো সিবিআই আসছে, তখনই তো এনআইএ আসছে, তখনই তো আপনার এনএসজি আসছে। আর তারা তো আসছে কোর্টের অর্ডারে, তারা তো এমনি এমনি আসতে পারে না। তারা আসবে কেন? আপনি যদি, আমি এখনও বলছি, যদি আপনি সন্দেশখালিতে শাহজাহান এবং তার অ্যাসোসিয়েটদের ঘটনা জানার দুদিনের মধ্যে অ্যারেস্ট করতেন, তাহলে কেন হাইকোর্টকে অর্ডার দিতে হবে? কেনই বা সিবিআইকে আসতে হবে? কেনই বা এনএসজিকে আসতে হবে? কোনো প্রয়োজন ছিল না। এই নাটকগুলো দেখেছে প্রশাসনিক ব্যর্থতার জন্য। এই এনএসজির কথাটা তুললেন বলে পশ্চিমবঙ্গে প্রথম মানে সন্দেশখালির মতো জায়গায় ওখানকার সাধারণ মানুষ এবং বাংলার মানুষ দেখলো যে এনএসজিকে আমরা মূলত বিভিন্ন অন্য কাজে তাদের দেখতে পাওয়া যায়। বাংলায় প্রথম এনএসজি এলো এবং সন্দেশখালির মতো জায়গায়, এটা কি লজ্জার নয়? দেখুন, লজ্জার কিনা আপনাকে বলতে পারবো না, কিন্তু আবারও বলছি এটা একটা ব্যর্থতা, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর। কেন এনএসজি তো এইসব জায়গায় তারা মূলত টেররিস্ট যে সন্ত্রাস দমন, যে কাজের জন্য এনএসজি এসেছিলেন। আমরা বোম্বের যখন বিস্ফোরণের সময় প্রথম এনএসজিকে দেখেছিলাম হেলিকপ্টার থেকে দড়ি করে নামতে উদ্ধার কাজ করতে, কিন্তু বাংলায় প্রথম এনএসজি বোমা অস্ত্র উদ্ধার করতে গেল। আমি তো আপনাকে বললাম যে দায়িত্বটা দেওয়া হয়েছে সিবিআইকে। এবার সিবিআই যখন দেখছে একটা পার্টিকুলার বাড়িতে গিয়ে একটা মেঝে খুঁড়ে আর্মস অ্যামুনিশন উদ্ধার হচ্ছে, বিস্ফোরক পাওয়া যাচ্ছে, তখন তারা জানে যে এই বিস্ফোরক যেখানে পাওয়া যাচ্ছে সেখানে যদি কোনো বড় এক্সপ্লোশন হয়ে যায় তাহলে তার দায়িত্ব ওই এজেন্সি নেবে না। তাহলে সেইটা যারা ভালো করে জানে, যে মানে সংস্থা, তাদেরকে ডেকে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এবং তাদের ডাকা হয়েছে, তারা রোবট কন্ট্রোল ইনভেস্টিগেশন করেছে, তারা সেইভাবে কন্ট্রোল করেছে, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, তাদের ফলেছে, তারা কোর্টকে রিপোর্ট দিয়েছে, কাজ শেষ। স্টেট পুলিশ যখন পঞ্চায়েত ইলেকশন করেছে সব গন্ডগোল কিন্তু বুথে হয়েছে, এটা ঘটনা। এবার যে প্রশ্ন, এটা একদম প্রশাসনিক প্রশ্ন ছিল, কারণ আপনি প্রশাসনিক দীর্ঘদিন প্রশাসন সামলেছেন, পুলিশ প্রশাসন। 7 দফায় বাংলায় নির্বাচন, 4 দিন ধরে মুর্শিদাবাদ জেলায়
একের পর এক বোমা উদ্ধার, বিস্ফোরণ, তৃণমূল নেতার বাড়ির ছাদ উড়ে যাচ্ছে, প্রাচীর পড়ে যাচ্ছে, গোষ্ঠী কোন্দলে বোমা। নির্বাচনের দিন ঘোষণার পর নির্বাচন কমিশন সরাসরি বলেছিল প্রশাসনকে একদম যাতে সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন। এই নির্বাচনের তৃতীয় দফার নির্বাচনের আগে যেভাবে মুর্শিদাবাদ জেলায় বোমা উদ্ধার হচ্ছে, বোমা মজুত আছে বলে বোমা উদ্ধার হচ্ছে, এটা তো স্পষ্ট। এইটাকে কিভাবে দেখছেন যে এই তৃতীয় দফা নির্বাচন আগে যেভাবে মূলত গত 4 দিনে রেজিনগর, বেলডাঙ্গা, ভরতপুর এই 4 জায়গায় একের পর এক বোমা, আজকেও রেজিনগরে প্রচুর বোমা উদ্ধার হয়েছে, বিস্ফোরণ হয়েছে। দেখুন, আপনাকে আমি প্রথম বলি, আমাদের 7 দফা ইলেকশন হওয়াটা একটা লজ্জা। আমরা উত্তরপ্রদেশ, বিহার আর বাংলা মানে পশ্চিমবাংলা শুধুমাত্র 29টা অঙ্গরাজ্যে, 3টে অঙ্গরাজ্যে 7 দফা ইলেকশন হচ্ছে। তার মানে আমরা বন্ধনীভুক্ত হয়ে গেলাম কাদের সঙ্গে? 2টি বাহুবলী রাজ্যের সঙ্গে, একটা ইউপি একটা বিহার। তাহলে ইউপি, বিহার, হরিয়ানার সঙ্গে বাংলা কিন্তু কখনো অ্যাট পার্ট ছিল না। আজকে আমরা ওদের সঙ্গে বন্ধনীভুক্ত হয়ে 7 দফা ইলেকশন করাচ্ছি। কেন? আমাদের ল অ্যান্ড অর্ডার খারাপ, আমাদের পুলিশ সেই কাজটা করতে পারছে না। আমাদের এখানে 1 দফায় ল অ্যান্ড অর্ডার করতে গেলে, 1 দফা ইলেকশন শেষ করতে গেলে রক্তগঙ্গা বয়ে যাবে, অনেক সিটিজেন মারা যাবেন, নাগরিক ক্ষতি হবে। সেই জন্য ইলেকশন কমিশন 7 দফায় করেছেন। কিন্তু এটা আপনাকে বলছি, আমার দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতায় বলছি, আমি যখন, এখন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আপনি শুনছেন, কিন্তু একটা সময় ছিল পশ্চিম দিনাজপুর বলা হতো, ওয়েস্ট দিনাজপুর বলা হতো, অখণ্ড পশ্চিম দিনাজপুর। একদম সেইখানে আমি ওই সময় চাকরি করে এসেছি। যে পশ্চিম দিনাজপুরের এ মাথা থেকে ও মাথা ছিল 240 কিলোমিটার লং। সেই জেলাতে চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, এইখানে গন্ডগোল হয়নি এমন দিন ছিল না। ইলেকশনের সময় তো গন্ডগোল হবেই। বিশেষ করে আপনি খেয়াল করে দেখুন, কদিন আগে পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে, সেই সময় কোন জেলাগুলোতে গন্ডগোল হয়েছে? ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুকুর, করণদিঘি, এই জায়গাগুলোতে গন্ডগোল হয়েছে। আপনি যে জেলার নাম করলেন, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে গন্ডগোল হয়েছে। এবং সবথেকে বড় কথা, আমি যেটা আপনাকে নামটা বলছি, ইফ আই এম নট রং, ফুলচাঁদ শেখ নামটা আমি যদি ভুল না বলে থাকি, একদম ঠিক বলছেন। ফুলচাঁদ শেখ হচ্ছে প্রথম খুন হয়েছিল, ভিকটিম কংগ্রেস দলের, যিনি খুন হয়েছিলেন পঞ্চায়েত ইলেকশনে খড়গ্রামে। এবং সেইটা দিয়ে শুরু, তারপরে 59টি নাগরিক মারা গেছেন এবং তার সিংহভাগ মারা গেছে আপনার মুর্শিদাবাদে। একদম। এবং সেই সময় স্টেট ইলেকশন কমিশনারকে বলতে গেলে আসামির কাঠগড়ায় উঠতে হয়েছিল, কন্টেম্পট অফ কোর্টের মতো অবস্থা তার, এবং তিনি ব্যর্থ হয়েছিলেন, কাজ করতে পারেননি। তাহলে আপনি আমাকে বলুন যে স্টেট পুলিশের আন্ডারে রাজ্যের পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, এবং সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সবথেকে বেশি প্রতিরোধ যে জেলাতে হয়েছিল, সেই জেলাটার নাম কিন্তু মুর্শিদাবাদ। একদম। মুর্শিদাবাদের আপনাকে এটা কিন্তু খেয়াল করতে হবে, ভালো করে বুঝবেন, মুর্শিদাবাদের মা বোনেরাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়, তারাও কিন্তু কন্যাশ্রী পায়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা দেখবেন সাগরদিঘি মডেলে কিন্তু ভোট দিয়েছে। কিন্তু এই সাগরদিঘি বললেন বলে একটা কথা মনে পড়লো, যে সাগরদিঘিতে বাম কংগ্রেসের প্রার্থী যিনি প্রথমবারে জিতেছিলেন, তারপরে তিনি তৃণমূলে শিফট করে যান, কিন্তু তার জেতার পর ওই বিস্তীর্ণ এলাকার যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার আমি আপনাকে বলছি, আপনি এইটা খেয়াল করে দেখবেন, ওই জেলাটাকে আজও লোকে বলে নবাবের জেলা মুর্শিদাবাদের মানুষজন কিন্তু আপনার নবাবী মেজাজেই চলে। সে যদি আপনার গরিব কৃষকের বধূ হয়, বউ হয়, বা বোন হয়, বা মেয়ে হয়, তারও কিন্তু মেজাজ আছে। সে জানে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার, এটা আমার হক, লক্ষ্মীর ভাণ্ডার আপনি আমাকে দিতে বাধ্য, কন্যাশ্রী আপনি আমাকে দিতে বাধ্য, ওটা সরকার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না, আমার আপনার ট্যাক্স পে টাকা থেকে এখান থেকে সরকার দিচ্ছে, এভরিবডি ইজ বাউন্ড টু গেট ইট। এইটা কি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন? এটা যদি আপনি যা বলছেন সেটা যদি অ্যাকচুয়ালি হয়ে থাকে, তাহলে এর থেকে মূর্খামি আর কিছু হতে পারে না। বাইরন বিশ্বাস যখন বাম কংগ্রেসের সমর্থনে জিতলো সাগরদিঘি থেকে, তারপরে কিন্তু
ওই এলাকার বিস্তীর্ণ এলাকা সাগরদিঘির এলাকার প্রচুর মানুষের এই লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সেটা বন্ধ হয়ে গেছিল। তারপরে তিনি যখন আবার তৃণমূলে যোগ দিলেন তারপরে সেই টাকা আবার চালু হয়। আপনি যেটা বললেন সেটা যদি অ্যাট অল সত্যি হয়ে থাকে দেন ইটস এ ডায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। এর থেকে প্রশাসনিক ব্যর্থতা হতে পারে না। এবং আপনাকে আমি আবারও কিন্তু বলছি, মুর্শিদাবাদের যারা মা বোনেরা, আপনি জানেন যে মুর্শিদাবাদে সংখ্যালঘুটাই তারাই মেজরিটি, একদম তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যালঘু না। ধরুন জনসংখ্যার 60 to 65% হচ্ছে মুসলিম, 69। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে বঞ্চিত করার কোনো অধিকারই সরকারের নেই, পারে না। কিন্তু দফায় দফায় খেয়াল করে দেখুন তাদের বারবার কিন্তু কোর্টে যেতে হয়েছে, কোর্টে আশ্রয় নিতে হয়েছে। এটা কেন নিতে হবে? এটা কিন্তু একটা প্রশাসনিক ব্যর্থতা। আবার সেই বিস্ফোরণ নিয়ে যাচ্ছি যে এই যে গত 4 দিন ধরে মুর্শিদাবাদে যে বিস্ফোরণ হলো, তাহলে পুলিশ ব্যর্থ? এই যে বোমা তৈরির মশলা বা বোমা মজুদ এগুলো তো হচ্ছে বলে বিস্ফোরণ হচ্ছে, বোমা কন্টেন্ট ভর্তি বোমা পাওয়া যাচ্ছে, তাহলে পুলিশ এই নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, 2 দফায় নির্বাচন হয়ে গেছে, 3য় দফা নির্বাচন আর কয়েকদিন পর, তাহলে পুলিশ এই বোমা এখান থেকে কোথায় থেকে ঢুকছে, কোথা থেকে মশলা আসছে, বোমা বাঁধার কাজ হচ্ছে? আপনি ভুলে যাবেন না যে জেলার আপনি নাম করছেন, আজ থেকে দিন 7 আগে যখন রামনবমী হয়ে গেল, বেলডাঙ্গা এবং রেজিনগর 2 থানার ওসিকে কিন্তু ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে। তার মানে কি? তার মানে তুমি ওই যে মিছিল যাবে, এবং ওখানকার ডিআইজি কেও, মুর্শিদাবাদ নদিয়া ডিআইজি কেও সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সরিয়ে দিয়েছে। ওখানে যিনি ছিলেন তাকে সেই মুকেশকে সরিয়ে দিয়েছে। মুকেশকে কংগ্রেসের একটা অভিযোগের ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, অভিযোগ পেয়েছে, তার ভিত্তিতে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে। তার মানে ইলেকশন কমিশন কিন্তু 2 জন অফিসারকে সাসপেন্ড করে। আগে আপনাদের সময় তো পুলিশের একটা সোর্স কাজ করতো, সোর্সের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারতেন। এখন কি সোর্স কমে যাচ্ছে? পুলিশ অনেক পরে জানতে পারছে, ঘটনা ঘটে যাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, তারপরে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। আমি বলছি এখন পুলিশ কি করে জানেন? দুঃখ লাগে, পুলিশের এখন ম্যাক্সিমাম কাজ হচ্ছে মোবাইল ফোন ওরিয়েন্টেড। মোবাইল টাওয়ার লোকেশন কি অপরাধী ধরা যায়? এর জন্য সোর্স লাগে, এজেন্ট লাগে। এই যে আগে আমাদের সময় আমাদের খুব নির্ভরযোগ্য সোর্স ছিল, তাদেরকে পে করতে হতো, তাদেরকে গভীর মনঃসংযোগতাকে রক্ষা করতে হতো, বাঁচিয়ে রাখতে হতো। আমার সোর্স কে ছিল সেটা আমার এসপিও জানবে না, ডিআইজিও জানবে না। হয়তো আমার পাশে বসে একসঙ্গে চা খাচ্ছে, কিন্তু সে জানে না সে আমার সোর্স। সে আমাকে এমন খবর দিয়ে দেবে যে খবরের ভিত্তিতে আমি বড় বড় রিকভারি করব, আর্মস অ্যামুনিশন ধরবো, বড় টাকা সিজার করব, বড় এনডিপিএস অ্যাক্টের কেস ধরবো। সেটা নেই, সেই চর্চাটাই নেই এখন। সেই চর্চা না থাকলে বোমটা ধরবেন কোন জায়গা থেকে? বোমটা ধরতে গেলে আপনাকে সোর্স এনগেজ করতে হবে, জানতে হবে। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, এটা কেন হচ্ছে। মুর্শিদাবাদ এই ব্যর্থতা সোর্স যে নেই পুলিশের, তার ব্যর্থতা তো পুলিশের, সরকারের তো না। পুলিশের ব্যর্থতা সরকারের ব্যর্থতা? পুলিশ সোর্সের জন্য তো পুলিশের একটা ফান্ড থাকে, তাদের খরচ করে। হ্যাঁ, কিন্তু এখন আপনি তো বলছেন মোবাইল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে পুলিশ। মানে সোর্সের জন্য কি এখনো পুলিশের তরফ থেকে ওই ফান্ড অ্যালটমেন্ট হয়? ডেফিনিট থাকবেই, থাকবে একদম। ক্যালকাটা পুলিশে থাকবে, সিআইডিতে থাকবে, জেলা পুলিশ সবাই পায়, ওই টাকা পায়। সেই টাকাটা তাদেরকে, তারা যদি এখন তারা মনে করি আমার করার দরকারটা কি, আমি করব না, না করেই যদি আমি আমার তারপরে বিস্ফোরণ হওয়ার পর পুলিশের কাছে তার জন্য এখন খবর যাচ্ছে। তারপরে কারণ আপনার কাজ হচ্ছে, মনে রাখবেন যে প্রিভেন্টিভ অ্যান্ড প্রিএমটিভ। আপনাকে ঘটনা ঘটার আগে সেটাকে প্রতিহত করতে হবে, সেইটা কিন্তু আপনি করতে পারছেন না এখন। সেটা না পারাটা কিন্তু একটা ব্যর্থতা। কারণ রাজ্যবাসীকে যে অভয় ইলেকশন কমিশন দিয়ে গেছেন যে 7 দফা ইলেকশন করছি, এবং এটা কিন্তু ঘটনা আপনি খেয়াল করে দেখুন, যে 2 দফা ইলেকশন হয়েছে সেই 2 দফাতে কিন্তু বুথে একটা গন্ডগোল কোথাও হয়নি। এটা খেয়াল করে দেখবেন। আপনার এতে দিনাটাতেও হয়নি, কুচবিহারেও হয়নি, রায়গঞ্জে হয়নি, কোথাও কিন্তু হয়নি। বুথে গন্ডগোল হয়নি, ছবি ধরা পড়েনি ক্যামেরায়। বুথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এতগুলো চ্যানেল, এত ক্যামেরাম্যান, এত আপনার রিপোর্টার, তারা কি একটা কিন্তু কেউ দেখাতে পারেননি এবার 2 দফার ভোটে যে 6টা কেন্দ্রে ভোট হয়ে গেছে সেখানে একটা বুথে গন্ডগোল হয়েছে। অথচ খেয়াল করে দেখুন, স্টেট পুলিশ যখন পঞ্চায়েত ইলেকশন করেছে সব গন্ডগোল কিন্তু বুথেই হয়েছে। এটা ঘটনা। বুঝি, আপনার কি এই আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে পুলিশকে আরো ঢেলে সাজানোর প্রয়োজন?
আমার মনে হয় না, আমার মোটেই মনে হয় না। পুলিশের যে কাঠামো আছে, কাঠামো ইজ ভেরি নাইস, অত্যন্ত সুন্দর কাঠামো আছে। এই ড্রিলটা একদম করা আছে, মানে কাজ করতে দিলেই আমাদের যারা আগে ডিজি ছিলেন, দক্ষ ডিজি ছিলেন, আমাদের যারা পুলিশ কমিশনার ছিলেন, যারা আমাদের স্বরাষ্ট্র সচিব ছিলেন, তারা নমস্য। তারা যেসব জিনিস সাজিয়ে দিয়ে গেছেন, যেমন একজন দক্ষ বাবা তার মৃত্যুর আগে তার ছেলেকে সম্পত্তি থেকে সব সাজিয়ে দিয়ে যায়, তাকে বলে বাবা এইটা এইখানে আছে, ওটা ওইখানে আছে, তুমি এটা এইভাবে খরচ করো, ঠিক সেইভাবে ড্রিলটা করা আছে। আপনার কাজ হচ্ছে শুধু কাজটা সেইভাবে করা। আপনি সেই কাজটা করতে না পারলে সেই দায়ভার কিন্তু অন্য কারণ না, দায়ভার কিন্তু অফিসারদের এবং যারা তাদের চালাচ্ছেন তাদের। পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি 10-এ কত নম্বর দেবেন? 10-এ দেখুন, আমি খুব ইন্ডিপেন্ডেন্টলি বলছি, একদম ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে আমি এই রেটিংটা করছি না। 10-এর মধ্যে আমি ওনাকে খুব বেশি হলে 2 দিতে পারি। আবার নির্বাচন নিয়ে ফিরে আসি, কারণ এখনও 5 দফার নির্বাচন বাংলায় বাকি। এই যে 2 দফার নির্বাচন হলো, আপনি বললেন কোনো বুথে কোনো গন্ডগোল হয়নি, এবং সে ছবি কোনো চ্যানেল বা কোনো সংবাদ মাধ্যম দেখাতে পারেনি। 3য় দফার নির্বাচনের আগে বারবার খবরের শিরোনামে উঠে আসছে গত 3-4 দিন ধরে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় যেসব এলাকায় এই ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু 4র্থ দফায়, কারণ বহরমপুর লোকসভার অধীনে এই বিধানসভাগুলো, রেজিনগর, বেলডাঙ্গা বা ভরতপুর। কিন্তু মানুষ ভয় পেতে শুরু করেছে, কারণ মুর্শিদাবাদের ইতিহাস, নির্বাচনী ইতিহাস, অন্তত বডি, রক্ত, এর বাইরে কোনোদিন ওখানকার মানুষ দেখে ওঠেনি। নির্বাচন কমিশনের কাছে কতটা চ্যালেঞ্জ যে মুর্শিদাবাদে শান্তিপূর্ণ নির্বাচন করা? আমি আপনাকে প্রথম বলি যে আপনি দেখবেন, ফর দ্য ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি অফ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, একজন প্রদেশ কংগ্রেস সভাপতি ওখান থেকে 20 বছর ইলেক্টেড হচ্ছেন, এটা সবাই জানে। কিন্তু রাজ্যে সিপিএমের যিনি প্রধান, স্টেট সেক্রেটারি অফ দি সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল, তিনি ওইখান থেকে ফাইট করছেন। তিনি ফাইট করছেন মুর্শিদাবাদ থেকে, আর অধীর চৌধুরী ফাইট করছেন বহরমপুর থেকে। তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সিপিআইএম সেক্রেটারি, স্টেট সেক্রেটারি যে পাশাপাশি 2টি কেন্দ্রে ফাইট করছেন, এটা কিন্তু বিরল ঘটনা। এটা পশ্চিমবঙ্গে আগে কখনো ঘটেনি। সেই ঘটনাটা কোথায় ঘটছে? মুর্শিদাবাদ। এবং জোট করে কারণ হচ্ছে অধীর চৌধুরী সেলিমের যেদিন নমিনেশন ফাইল ছিল, তিনি নিজে গেছিলেন, গত কয়েকদিন ধরে সভাও করছেন, তার হয়ে সভাও করছেন। এবং বাংলায় এই ইন্ডিয়া ভার্সেস এনডিএ যে জোট, সেটা তো বাংলায় হয়নি, কিন্তু বাম আর কংগ্রেসের জোট, যেটা পঞ্চায়েত ভোট থেকে আমরা 2000 বিগত ইলেকশন থেকেও দেখেছি, পঞ্চায়েত নির্বাচনও দেখেছি, উপনির্বাচনও দেখেছি, সেই জায়গায় কিন্তু আপনি যেটা বলছেন যে বিরল। এবং এই সেলিমের জন্য অধীর চৌধুরীর জন্য সেলিম, এই যে একে অপরের জন্য কিন্তু প্রচার চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। আপনাকে আমি একটা ঘটনা বলি, আগামী 7ই মে মালদার 2টি কেন্দ্র এবং জঙ্গিপুর মুর্শিদাবাদের ভোট একসঙ্গে 4টে ভোট হচ্ছে। 13ই মে হচ্ছে বহরমপুরের ভোট, 4র্থ দফায়। তার মানে বহরমপুরের ভোট কিন্তু 7ই মের সঙ্গে ক্লাব নেই। তাহলে এই 3য় দফার যে ভোটটা হবে, সেখানে কিন্তু মুর্শিদাবাদ আর জলঙ্গির মধ্যে, মুর্শিদাবাদ আর জঙ্গিপুরের মধ্যে ফোকাল পয়েন্ট, সেন্ট্রাল অ্যাট্রাকশন কিন্তু সারা ভারতবর্ষে আছে কিন্তু মোহাম্মদ সেলিম কি করছে সেটা দেখার জন্য। কারণ মোহাম্মদ সেলিম, আপনি মনে রাখবেন, আপনাকে আমি বলছি, অত্যন্ত দক্ষ সংগঠক, 4টে ভাষায় একদম ফ্লুয়েন্ট, হিন্দি, ইংরেজি, উর্দু, বাংলা চস্ত। এবং পার্লামেন্টে তিনি যখন ভাষণ দিতেন তখন তিনি নাস্তানাবুদ করে ছেড়ে দিতেন। আর আপনি জানেন যে অধীর চৌধুরী লিডার অফ দ্য অপোজিশন ছিলেন 5 ইয়ার্স। তাহলে একটা স্টেটের, একটা জেলাতে যদি লিডার অফ দি অপোজিশন এবং একজন দক্ষতম পার্লামেন্টারিয়ান, যিনি আগে 3বার এমপি ছিলেন, তিনি যদি এবারও ইলেক্টেড হন, এবং এখন যা আমি গ্রাসরুট লেভেল থেকে যে বার্তাগুলো পাচ্ছি, তাতে আপনার যে পলিটিক্যাল পণ্ডিত, যারা বিভিন্ন ন্যাশনাল আপনার যে চ্যানেলগুলো, হিন্দি, ইংরেজি, তারা যেভাবে প্রেডিক্ট করেছে, তাতে কিন্তু তারা উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সেলিমকে। কিন্তু আমি যে গ্রাসরুট লেভেলের খবর পাচ্ছি, আবু তাহেরের কিন্তু রাতের ঘুম চলে গেছে। আবু তাহের কিন্তু অলরেডি আমার যা খবর, উনি কিন্তু দুঃস্বপ্ন দেখা শুরু করেছেন। এবং মোহাম্মদ সেলিম কিন্তু যেভাবে পেনিট্রেট করেছেন, এবং সবথেকে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বলছি, এটা একদম আমি খবরের ভিত্তিতে বলছি,
সেই খবরটা গ্রাসরুট লেভেলের খবর এখনও পাই সারা স্টেট থেকে। দেখবেন যে কংগ্রেস আর সিপিএম এদের কিন্তু কখনো 100% সহাবস্থান আগে কখনো হয়নি স্টেটে। না। এবং কি বলা হতো যে সিপিএম যদি কখনো কংগ্রেসকে ভোট দেয়ও বা যদি কংগ্রেসিরা সিপিএমকে ভোট দেয় না। এইবার কিন্তু আমি আপনাকে বলছি একটা আত্মিক সহাবস্থান হয়েছে বেঙ্গলে। ওই মুর্শিদাবাদ জেলাতে কিন্তু সেটা একটা ট্রেন্ড সেটার। সেখানে কী হয়েছে আপনি দেখুন, সেখানে কিন্তু আপনার হাতে হাত মিলিয়ে কাজ করছে। এবং আমার যে খবর গ্রাসরুট লেভেলে টিএমসি দলের অনেক লোকজন কিন্তু এদের সঙ্গে যোগদান করছে, যার ফলে আপনি যে কথাটা বললেন যে এত বোমবাজির ঘটনা ঘটছে কেন বা এত বোম রিকভারি ঘটনা ঘটছে কেন, আপনার 2002-03 সালে যে পঞ্চায়েত হয়েছিল তখন আমার মনে আছে আমি এসপি মালদা ছিলাম। আমার একদিকে ছিল মুর্শিদাবাদ, একদিকে ছিল আপনার উত্তর দিনাজপুর, তো পশ্চিম দিনাজপুর। তো সেই দুটো জেলাতে তখন আমার পরিষ্কার মনে আছে প্রায় 56 জন লোক মারা গিয়েছিলেন। ডোমকলে মারা গিয়েছিলেন প্রায় 30 জন মতো। মালদা জেলাতে একটা লোক মরেনি। সব থেকে বেশি মার্ডার হয়েছিল ডোমকলে, সব থেকে বেশি এফেক্টেড ছিল ডোমকল। তাহলে সেই জায়গাতে এই কিন্তু রেকর্ডটা আছে। তাহলে যখন স্টেট প্রশাসন যখন দেখছে যে ওখান থেকে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন, এবং আমি আপনাকে এখনও বলছি মোহাম্মদ সেলিম কিন্তু এবার আবু তাহের গতবার যাকে হারিয়েছিলেন আবু হেনা এবং আরেকজন সিপিএম যিনি যাকে হারিয়েছিলেন, তাদের যে মিলিত শক্তির যে ভোট, সেই ভোটটা এক হলে এবং যদি কংগ্রেস সিপিএমের ভোট যদি একাট্টা হয় তাহলে কিন্তু আবু তাহেরের রিয়েল বিপদ আছে। সেইটা আজ করে কিন্তু রুলিং পার্টির যারা কিছু কিছু সমাজ বিরোধী আছে তারা কিন্তু এইগুলো বলছি একদম একটা প্রশ্ন, এই যে সমীক্ষা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন চ্যানেলে যে সমীক্ষা, এই সমীক্ষাটাকে আপনি কিভাবে দেখেন? এই সমীক্ষাটাকে আমি আপনাকে বলছি, দেখুন আমি যখন স্টেট আইবিতে ছিলাম তখন এইটা আমাদের এই কাজটা আমি অনেক দিন করে এসছি। তখন পলিটিক্যাল অনেক জিনিস আমার নিজের হাতে করা আমি জানি রাজ্য পুলিশের। তো এই জন্য আপনাকে বলছি যে যারা কর্পোরেট মিডিয়া এটা করছে, ন্যাশনাল চ্যানেল যারা হিন্দি এবং ইংলিশ চ্যানেল যারা চালান, দেখুন কারোর হাতে 18টা চ্যানেল আছে, কারোর হাতে 6টা চ্যানেল আছে, কারোর হাতে 10টা চ্যানেল আছে, তারা মিডিয়া কন্ট্রোল করেন। তারা ওখান থেকে বলে দিচ্ছেন যে এই লোকটাকে আসতে দিও না। তারা আজকে একটা জিনিস খেয়াল করে দেখবেন, কটা কর্পোরেট মিডিয়াতে সেলিমের কথা প্রচার হয়েছে। সেলিম যে ইলেকশনে ভালো ফাইট করবে, কন্টেস্ট করবে, এবং আপনাকে আমি এত বড় কথা বলে দিলাম যে ওখানে ফাইটটা হবে কিন্তু বিটুইন সিপিআইএম ক্যান্ডিডেট অ্যান্ড দ্য টিএমসি ক্যান্ডিডেট। বিজেপি কিন্তু মুর্শিদাবাদে কোনো ফ্যাক্টর না। গৌরীশঙ্কর ঘোষ যতই চেষ্টা করুক উনি কিন্তু ফ্যাক্টর না, উনি থার্ড হওয়ার জন্য। আচ্ছা, আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে, একদম সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আপনার জন্য। আপনি যদি এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি পদে থাকতেন, প্রথম সিদ্ধান্ত আপনি কি নিতেন? প্রথম আমি একটা জিনিস আমার সমস্ত অফিসারদের বলতাম যে তোমরা নির্ভয়ে কাজ করো, উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার কাজ করো। তোমাদের যদি কোনো কিছু হয় তার দেখার দায়িত্ব আমাদের। তোমরা একদম সম্পূর্ণ নির্ভরভাবে কাজ করো। প্রশাসনিক কালারটা যেটা আছে যে কোনো কাস্ট, কালার, ক্রিড, রং দেখে কাজ করো না, নির্ভয়ে স্বাধীন চিত্তে কাজ করো। আচ্ছা, আপনাকে 5টা প্রশ্ন আমি করব, উত্তর চাইবো এক কথায়। আপনি ধরে নিতে পারেন র্যাপিড ফায়ার। পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি 10-এ কত নম্বর দেবেন? 10-এ দেখুন আমি খুব ইন্ডিপেন্ডেন্টলি বলছি, একদম ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে আমি এই রেটিংটা করছি না। 10-এর মধ্যে আমি ওনাকে খুব বেশি হলে 2 দিতে পারি। পুলিশ মন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে? ওনার থেকে সফল। শীর্ষ পুলিশ কর্তা হিসাবে রাজীব কুমারকে কত নম্বর দেবেন? রাজীব কুমার সত্যি কথা বলতে কি, দেখুন উনি ডিজি থাকতে পারেননি। ডিজি মাত্র 1.5 মাস ছিলেন, আবারও তো ইলেকশনের পরে এসে বসবেন, তখন তো রেটিং করা যাবে। এখন তো রেটিং করার সুযোগ নেই 1 মাসের জন্য। রাজ্য পুলিশের পরিকাঠামো কি যথাযথ, হ্যাঁ কি না? যথাযথ। গত 13 বছর বিচারে রাজ্য পুলিশের যে ভূমিকা, কি ডিভিশনে পাস করাবেন, কোন ডিভিশন দেবেন? না ফেল? গত 13 বছরে পুলিশের যে রেটিং যদি আপনি আমাকে বলেন তাহলে আমি আপনাকে বলবো পুলিশ কিন্তু 100-র মধ্যে পুলিশকে আমি 50-এ বেশি দিতে পারবো না। 50% মার্কস আমি দিতে পারি। আমাদের অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানে সাফ কথাতে হাজির হয়েছিলেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।
তার যে পুলিশ প্রশাসন এবং এই মুহূর্তে নির্বাচন 2 দফায় সম্পূর্ণ হয়েছে, এখনও 5 দফা নির্বাচন বাকি। তার চোখে রাজনীতি, ভোট, পুলিশ প্রশাসন সবটাই কিন্তু তার মুখে আমরা শুনলাম। আজকের মতো আমাদের এই সাফ কথা এখানেই শেষ। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।